জি স্যার। আমরা শুরু করি, অনেকদিন পর আবার পড়াশোনা আসছি আমরা। তো তোমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের সিদ্ধান্ত হয়েছে তোমাদের রিভিশন দেওয়া শুরু করা হবে। সিলেবাস তো সব শেষ হয়ে গেছে, তো রিভিশন একদম ফার্স্ট পেপারের প্রথম দিক থেকে শুরু হবে। তো আমার সাথে ক্লাস নাই জানি কি তোমাদের? মুস্তাক স্যার। মুস্তাক স্যার। মুস্তাক স্যার কি গতকাল ক্লাস পেয়েছিলেন? জি স্যার। স্যার কি পড়ানো শুরু করছেন? স্যার কালকে জাবেদা পড়াইছিলেন। আর কালকে জাবেদা পড়াইছেন না? জি স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রিভিশন দেওয়ার কথা প্রথম চ্যাপ্টার আর দ্বিতীয় চ্যাপ্টার, একজন 1 নম্বর চ্যাপ্টার পড়াবে, একজন 2 নম্বর চ্যাপ্টার পড়াবে। তো স্যার কোন না কয় নম্বর চ্যাপ্টার শুরু করছে? তাহলে 2 নম্বর শুরু করছেন স্যার? স্যার একটা সৃজনশীল রাখছিল সামনে, তারপর কয়েকটা জাবেদা পড়াইছে, মানে অধ্যায়টা এখনো স্পেসিফিক ভাবে বলেন নাই। আচ্ছা, জাবেদা তো 2 নম্বর অধ্যায়। হ্যাঁ সেটাই বলছি। তো এখন আমি কি করবো বলো, তাহলে আমি কোন চ্যাপ্টার শুরু করবো? 1 আর 2 দুইটা যে কোনো একটা শুরু করতে হবে আমার। বাকিরা একটু কথা বলো। স্যার 2 অধ্যায়। 2 নম্বর অধ্যায় না? জি স্যার। আচ্ছা, তাহলে স্যারকে বলে তাহলে 1 নম্বর অধ্যায়টা শুরু করতে। হ্যাঁ, তাহলে আমি দুই ওকে নম্বর স্যার। অধ্যায়টা শুরু করি, স্যারকে বলে 1 নম্বর অধ্যায়টা শুরু করতে। তো 2 নম্বর অধ্যায়ে তো 3টা পার্ট আছে তোমরা জানো। প্রথমে হচ্ছে জাবেদা খতিয়ান, এরপরে আছে বিশেষ জাবেদা, এরপরে আছে নগদান বই। এখানে 3টা পার্ট, অনেক বড় চ্যাপ্টার এটা। কিন্তু এগুলা সব জানা জিনিস তো, এই জন্য আমাদের কাছে বড় মনে হয় না। এখন তোমরা বলো, আমরা কি সরাসরি অঙ্কে চলে গেলে হয় কিনা? ধরো সরাসরি যদি অঙ্কে চলে যাই, অঙ্ক প্র্যাকটিস করি, তাহলে হবে কিনা? নাকি কিভাবে খতিয়ান করে একটু দেখাতে হবে? কোনটা? স্যার খতিয়ানটা একটু দেখাতে হবে। খতিয়ানটা একটু দেখাইতে হবে না? আচ্ছা ঠিক আছে। তাহলে ঠিক আছে, আমরা তাহলে জাবেদা যখন অঙ্ক করবো তখন জাবেদা ডাইরেক্ট চলে যায়, মানে জাবেদা আলাদা 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 করে কি জাবেদা করবো কিনা? আলাদা করে তো জাবেদা করার দরকার তেমন একটা হবে না বোধহয়। অঙ্ক যখন পাবো সামনে তখন তো জাবেদা এমনি পাবো। আলাদা করে কি এখন জাবেদা কিভাবে তৈরি করে, কিভাবে জাবেদা করে, এগুলা কি শেখানোর দরকার আছে? অঙ্কে চলে যান সরাসরি স্যার। আচ্ছা আচ্ছা, আমি একটা তাহলে একটা মেয়ে যেহেতু চাইছি, তো আমি কি একটা খতিয়ান একটু দেখাই দিব? বাকিরা একটু কথা বললো বাবা, কথা না বললে তো আমি বুঝতে পারবো না। যেহেতু একজনের চাহিদা আছে যে খতিয়ানটা একটু দেখানোর, জি স্যার, তাহলে দেখান যেহেতু বলছেন। যেহেতু বলছে একটা খতিয়ান, একটা জাস্ট একটা বা দুইটা খতিয়ান কিভাবে তৈরি করে একটু দেখায়, আমরা তারপর অঙ্কে চলে যাই। ওকে, তাহলে আমরা একটা খতিয়ান দেখি কিভাবে করে। তো খতিয়ান জিনিসটা কি, এটা তোমার সবাই জানি যে খতিয়ান হচ্ছে হিসাব চক্রের 3য় ধাপ। প্রথমে লেনদেন গুলো চিহ্নিত করা হয়, এরপর জাবেদা করা হয়, এরপরে জাবেদা থেকে সমজাতীয় লেনদেন গুলো নিয়ে খতিয়ান তৈরি করা হয়। তোমরা এগুলো সব জানো যে খতিয়ান এর ইংরেজি হচ্ছে লেজার। লেজার শব্দটা ইংরেজি লেজ শব্দ থেকে আসছে। লেজ, লেজ শব্দের অর্থ হচ্ছে তাক। এখানে বলা হয় তাকে যেমন জিনিসপত্র গুছিয়ে রাখা হয়, একইভাবে একই জাতীয় লেনদেন গুলাকে খতিয়ানে সুন্দর করে সাজিয়ে লিপিবদ্ধ করে রাখা হয়। তোমরা মনে হয় সবাই জানো খতিয়ানকে বলা হয় হিসাবের স্থায়ী হিসাব, যেখানে লেনদেন গুলোকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। আর জাবেদাকে বলা হতো হিসাবের প্রাথমিক বই, প্রাথমিক বই, দৈনিক বই, যেখানে লেনদেন গুলাকে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয়। আর এই জাবেদায় যে লেনদেন গুলো লিপিবদ্ধ করা হয়, এগুলাকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করে রাখা হয় খতিয়ানে। যেমন আমরা নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, দেনাদার হিসাব এই যে তৈরি করি, সবগুলাকে আমরা বলতে পারি এক কথায় খতিয়ান। হ্যাঁ, এখন এই খতিয়ান তৈরি করার 2টা ছক প্রচলিত আছে, তোমরা সবাই জানো। একটা হচ্ছে টি ছক, আর একটা হচ্ছে চলমান জিয়ের ছক। একটা হচ্ছে টি ছক, আর একটা হচ্ছে চলমান জিয়ের ছক। তবে আমাদের পরীক্ষায় কিছু উল্লেখ থাকে না যে কোন ছকে তৈরি করবা, এক্ষেত্রে আমরা চলমান জিয়ের ছকটাই তৈরি করি। তো চলমান জিয়ের ছকটাই আমরা আলোচনা করব। তারপর একটু টি ছক যেহেতু আসছে আলোচনা, আমি একটু বলে দেই। টি ছকটা কি? এই যে এটা একটা টি ছক, এটা দেখতে অনেকটা
টি এর মতো তো, এই জন্য কেউ এটাকে নাম দেওয়া হয়েছে টি ছক। মানে ছকটা কিন্তু বেসিক্যালি হচ্ছে এরকম। বেসিক্যালি মূল ছকটা কিন্তু এটুক, এই যে এটুক। এই পাশে হচ্ছে ডেবিট পার্শ্ব, এই পাশে হচ্ছে ক্রেডিট পার্শ্ব। এই যে এই সাইডটা হচ্ছে ডেবিট পার্শ্ব, এই সাইডটা এটা হচ্ছে আমার ডেবিট পার্শ্ব, আর এই যে এই সাইডটা হচ্ছে আমার ক্রেডিট পার্শ্ব। এই যে দুইটা দিক, এই সাইড একটা দিক, এই সাইড একটা দিক, দুইটা দিক, এবং দেখতে টি এর মতো মনে হয়, যেন এটাকে বলা হয় টি ছক। এই টি ছকের প্রধান অংশ হচ্ছে তিনটা। টি ছকের প্রধান অংশ হচ্ছে তিনটা। সেই তিনটা কি কি একটু দেখো। প্রথম হচ্ছে উপরে একটা শিরোনাম লেখা হয়, ধরো তুমি নগদান হিসাব তৈরি করবে, উপরে লিখবা নগদান হিসাব। এটা হচ্ছে ডেবিট পার্শ্ব, এটা হচ্ছে ক্রেডিট পার্শ্ব, অথবা এটাকে বলে বাম পার্শ্ব, এটাকে বলে ডান পার্শ্ব। এই এমসিকিউটা মাঝে মাঝে আসে। বলতো টি ছকে কয়টা অংশ থাকে? একটু রেসপন্স করতে হবে বাবা। টি ছকের কয়টা অংশ থাকে? তিনটা। তিনটা অংশ থাকে। হিসাবের শিরোনাম, বাম দিক বা ডেবিট দিক, ডান দিক বা ক্রেডিট দিক। আর এই টি ছকের মূল ছকটা হচ্ছে এরকম, এই যেভাবে তোমরা কাটো, তোমাদের মনে আছে নিশ্চয়। এটা হচ্ছে টি ছকের একটা পূর্ণ ছক। যে এই কর্নারে ডেবিট লেখে, এই কর্নারে ক্রেডিট লেখে, এখানে হিসাবের শিরোনামটা লিখে দেয়, নগদান হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, আর এগুলো তৈরি করে। তাহলে যদি প্রশ্ন আসে টি ছকে মোট কয়টা কলাম থাকে, তাহলে কয়টা থাকে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, এই সাইডে চারটা, এই সাইডে চারটা, মোট 8টা কলাম থাকে। হ্যাঁ, টি ছকের মোট কলাম হচ্ছে 8টা, বাট অংশ হচ্ছে তিনটা। হিসাবের শিরোনাম বাম দিক, ডান দিক। এক্ষেত্রে বাম দিকে 4টা কলাম থাকে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা বা সূত্র, টাকা। এখানে সেম, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এখানে বিবরণ না লিখে তোমরা ব্যাখ্যাও লিখতে পারো, ব্যাখ্যা। এখন আসে চলমান জিয়ের ছক। চলমান জিয়ের ছকটা সবচেয়ে বেশি প্রচলিত। এখন এখন টি ছকটা খুব কম ব্যবহৃত হয়, চলমান জিয়ের ছকটাই বেশি ব্যবহৃত হয়। চলমান জিয়ের ছকের মূল সুবিধা হচ্ছে এটা সাথে সাথে ব্যালেন্স জানা যায়। প্রত্যেকটা লেনদেন লিপিবদ্ধ করার সাথে সাথে নতুন করে ব্যালেন্স তৈরি করা হয়। বাট টি ছকের প্রবলেম হচ্ছে যে সব লেনদেন গুলা লেখার পর একদম শেষে, মাসের শেষে এটার ব্যালেন্স তৈরি করতে হয়। বাট চলমান জিয়ের ছকে গিয়ে সাথে সাথে ব্যালেন্সটা জানা যায়। একটা লেনদেন লিখলে সাথে সাথে নতুন ব্যালেন্সটা জানা যায়, যে জন্য এটার নাম হচ্ছে চলমান জিয়ের। মানে জিয়ের সবসময় চলমান থাকে, যে কোনো সময় জানা যায় ব্যালেন্সটা। চলমান জিয়ের ছক, এই যে টাকার কলাম, এখানে 4টা দেখো, ডেবিট ক্রেডিট, ব্যালেন্স ডেবিট ক্রেডিট। এটাকে বলা হয় 4 কলাম চলমান জিয়ের ছক। 4 কলাম, 4 কলাম। আবার তোমরা যখন অনার্সে উঠবা, তখন দেখবা তোমরা 4 কলাম শিখবা না, তোমরা শিখবা 3 কলাম। তখন দেখবে যে ডেবিট, ক্রেডিট আর ব্যালেন্সের তখন দুইটা জিনিস থাকবে না, ব্যালেন্সের একটা ঘর থাকবে। তোমরা যখন অনার্সে যাবা, তখন দেখবা ব্যালেন্সার আর ডেবিট ক্রেডিট থাকে না, ব্যালেন্সের একটা কলামই থাকে। এটা অনার্সে গিয়ে শিখো। আপাতত যেহেতু আমরা 4 কলাম শিখে অভ্যস্ত, আমরা 4 কলামটাই শিখবো। তাহলে তোমাদের পরীক্ষায় যদি এমসিকিউ আসেও, তোমরা এই 4 কলামের ভিত্তিতে পরীক্ষায় প্রশ্নগুলো আসে, যে চলমান জিয়ের ছকে মোট কয়টা কলাম থাকে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা কলাম থাকে, সব মিলে। ওকে, এখন এই চলমান জিয়ের ছকের খতিয়ানটা কিভাবে তৈরি করে, আমি জাস্ট একটা অঙ্ক দেখাবো। একটা অঙ্ক দেখালে, একটা খতিয়ান দেখালে বাকিগুলো সব পারবা। একদম বেসিক আলোচনা এগুলা, 9 আলোচনা। তারপর যেহেতু একজন বললা বলে আমি একটু দেখাই দিচ্ছি। ধরো এই একটা কিছু লেনদেন আছে, এই লেনদেন, এখানে মোট অনেকগুলো লেনদেন আছে। এই লেনদেন গুলো থেকে বলছে জাবেদা লিপিবদ্ধ করা এবং সংশ্লিষ্ট খতিয়ান স্থানান্তর করা। তো প্রথমে আমরা জাবেদা করে ফেলি লেনদেন গুলা। দেখো তো জাবেদা গুলো সবাই পারি কিনা। 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। সাদিয়া আফরিন, বলো এটা জাবেদা কি হবে? নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। লেখা দরকার নেই, এগুলো একদম সিম্পল তো। এরপর নগদে পণ্য ক্রয়, এটা সাবরিনা, বলো তো নগদে পণ্য ক্রয়, এটা জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপর 8 তারিখে বলছে নিহালের নিকট পণ্য বিক্রয়, এটা সিফাত, বলো তো সিফাত। নিহালের নিকট পণ্য বিক্রয়, সিফাত আছো? সিফাত নাই? নাইম আছো? নাইম?
নাইম আছো? জি স্যার। বলো, নিহালের নিকট পণ্য বিক্রয় এটার জাবেদা কি হবে? 8 তারিখ। প্রাপ্য হিসাব ডেবিট হ্যাঁ, বিক্রয় ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তোমরা জানো ক্রয় বিক্রয় করার সময় এখানে দেখো নগদ বা বাকি কথাটা উল্লেখ নাই, কিন্তু একজনের নাম থাকলে সাধারণত ধারেটা ধরে নেওয়া হয়, ধারে ধরে নেওয়া হয়। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, এর জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপর হচ্ছে নগদে আসবাবপত্র ক্রয়। এটা সাকিম বলো তো, নগদে আসবাবপত্র ক্রয়। সাকিম আছো? আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। চমৎকার। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপর হচ্ছে নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয়টা সাইমা বলতো, নগদে পণ্য বিক্রয় কি জাবেদা হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ভেরি সিম্পল। তারপরে হচ্ছে তোমার হাসানের নিকট হতে পণ্য ক্রয়। জাহিদ বলতো, হাসানের নিকট হতে পণ্য ক্রয়। জাহিদ আছে? তন্ময় বলতো এটা, হাসানের নিকট হতে পণ্য ক্রয়। ক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব, ক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব। প্রদেয় হিসাব। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, 25 তারিখে হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এরপর 28 তারিখ নিহালের নিকট থেকে প্রাপ্তি। নিহালের নিকট থেকে প্রাপ্তি, এটা মাইশা বলো, এটা জাবেদা কি হবে? নিহালের নিকট হতে প্রাপ্তি। নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখানে নিহাল নামগুলো এখন ইউজ করবা না। ওই নিহাল নাম বা হাসান নাম দেখে বুঝতে হবে এটা ও কি আমার প্রাপ্য না প্রদেয়। তো আমরা বলতো নিহালের কাছ থেকে প্রাপ্ত, আমরা টাকা কি কখনো প্রদেয়ের কাছ থেকে পাই না, প্রাপ্যর কাছ থেকে টাকা পাই। প্রাপ্যর কাছ থেকে পাই। এই জন্য প্রাপ্য লিখতে হবে। আর যখন বলছে হাসানকে প্রদত্ত হলো, আমরা প্রদান করি কি প্রাপ্যকে না প্রদেয় হিসাবকে? প্রদেয় হিসাবকে। প্রদেয় হিসাব। লাস্টে 31 তারিখেরটা রাফিন বলো, রাফিন আছো? রাফিন, রাফিন আছে? ছেলেগুলা কি ক্লাস আছে নাকি? আমিন আছো? আমিন বলো, লাস্টেরটা বলো, হাসানকে প্রদত্ত হলো, এটা জাবেদা কি হবে? আমিন বলো, লাস্টেরটা হাসানকে প্রদত্ত হলো, এটা জাবেদা কি হবে? জিশান বলতে পারবা? জিশান, জিশান। স্যার প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এক্সিলেন্ট। প্রদেয় হিসাব ডেবিট, লাস্টটা হবে প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ফার্স্ট এরকম জাবেদাগুলো আমরা করে ফেললাম। এখন যদি বলে সংশ্লিষ্ট খতিয়ান তৈরি করো, এগুলো কিন্তু বোর্ডে একবার চাইছে, কোন একটা বোর্ডের জন্য একবার দেখলাম যে চাইছে সংশ্লিষ্ট খতিয়ান তৈরি করো, তখন হয়তো এতগুলো খতিয়ান চায় না। বাট যদি বলে সংশ্লিষ্ট খতিয়ান স্থানান্তর করো বা তৈরি করো, তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে যে এখানে মোট কয়টা খতিয়ান করতে হবে। কয়টা খতিয়ান করতে হবে সেটা গুনবা কিভাবে? এই যে তুমি জাবেদা করলা, এই জাবেদা থেকে তোমাকে খুঁজে নিতে হবে এখানে মোট কয়টা খতিয়ান হবে। একটু খেয়াল করো সবাই, এগুলো আমরা সবাই জানি, তারপর একটু মনে করায় দেওয়া। যেন এই অঙ্কে দেখো, নগদান একটা হিসাব তৈরি করতে হবে, মূলধন একটা হিসাব, ক্রয় একটা হিসাব, নগদানটা তো আগেই ছিল তাই না, প্রাপ্য একটা হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব। নগদ আগে ছিল, নগদ আগে ছিল, বিক্রয় আগে ছিল, ক্রয় আগে ছিল, প্রদেয় হিসাব আগে ছিল না, তাহলে প্রদেয় নামে একটা হিসাব হইল। নগদান হিসাব এটা আগে ছিল, প্রাপ্য হিসাব আগে ছিল, প্রদেয় হিসাব আগে ছিল, নগদান একটা হিসাব ছিল। তাহলে দেখো তো মোট কয়টা হিসাব তৈরি করতে হলো আমার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে এরকম প্রশ্নে যদি বলে সংশ্লিষ্ট খতিয়ান তৈরি করো বা সংশ্লিষ্ট খতিয়ানে স্থানান্তর করো,
তুমি জাবেদাগুলো যদি চাই তো করবা, জাবেদা না চাইলে মনে মনে জাবেদাগুলো করে সেখান থেকে এরকম কয়টা হিসাব হবে সেটা বের করে নিতে হবে। তাহলে আমরা দেখলাম আমাদের এই অঙ্কে মোট 60টা খতিয়ান তৈরি করতে হবে। নগদান হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব আর প্রদেয় হিসাব। এই 60টা খতিয়ান আমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, এখন আমি একটা খতিয়ান দেখাই দিই, শুধু নগদানটা যেহেতু সবচেয়ে বড়, নগদানটা যেহেতু অনেক জায়গায় আছে, আমি নগদানটা দেখাই দিই আর মূলধনটা দেখাই দিই, বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। তো সবাই কিভাবে আমরা খতিয়ান কয়টা তৈরি করতে হবে এটা গুনতে পারবো তো সবাই? জি স্যার পারবো। ওকে, এখন আমরা একটা খতিয়ান দেখাই যে কিভাবে এই খতিয়ান গুলো তৈরি করা হয়। তুমি একটা খতিয়ান দেখাই এবং চলমান জের ছকে দেখাই। একটু খেয়াল করো বাবা। ধরো এই একটা নগদান হিসাব, প্রথমে আমরা এই মাঝখানে নগদান হিসাবটা লিখে দিব, আর এই পাশে হিসাবের নম্বর এটা লেখা জরুরি না, লিখলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। এটা লিখলে সমস্যা নাই, লিখলে ভালো, না লিখলে সমস্যা নেই। তাহলে প্রথমে আমরা দেখো এগুলো লিখে দিলাম, তারিখ, বিবরণও লেখা যাবে, ইচ্ছে করলে তুমি ব্যাখ্যাও লিখতে পারো, ব্যাখ্যা, ব্যাখ্যা লিখলে হবে, বিবরণ বা ব্যাখ্যা। সূত্র ডেবিট ক্রেডিট, ব্যালেন্স ডেবিট ক্রেডিট। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি ডেবিটের সাথে কিন্তু টাকা লিখি নাই, দেখো টাকা লিখি নাই। জাবেদা খতিয়ানে কখনো ডেবিট ক্রেডিটের পাশে টাকা লিখবা না, জাবেদার মধ্যে টাকা লিখি নাই, খেয়াল করো, এই যে শুধু ডেবিট, শুধু ক্রেডিট। জাবেদা খতিয়ানে টাকা লেখা হয় না, রেওয়া মিল থেকে টাকা লেখা স্টার্ট হয়, রেওয়া মিলে। তারপরে তোমার এরপরে যখন তোমরা বিশদায় বিবরণী করো, আর্থিক অবস্থার বিবরণী করো, ওখানে টাকা লেখা হয়। এই জাবেদা খতিয়ান তো একদম কোম্পানির নিজস্ব বই, এগুলা বাহিরের ব্যক্তিদের কাছে শো করা হয় না। যেহেতু এই জিনিসগুলো বাহিরের ব্যক্তিদের কাছে শো করা হয় না, এই জন্য এখানে টাকা লেখাটা তেমন প্রয়োজন নেই। আচ্ছা, আমরা নগদান হিসাবটা দেখাতে চাচ্ছি। এই নগদান হিসাব যখন তুমি করবা তখন দেখবা যে কোন কোন জাবেদার মধ্যে নগদান হিসাব আছে। এই দেখো, 1 তারিখে একটা নগদান হিসাব আছে, 5 তারিখে একটা নগদান হিসাব আছে, 12 তারিখে একটা নগদান হিসাব আছে, 19 তারিখে একটা নগদান হিসাব আছে, 28 তারিখে একটা নগদান হিসাব আছে এবং 31 তারিখে একটা নগদান হিসাব আছে। তাহলে প্রথম নিয়ম হচ্ছে আমি যেই খতিয়ানটা তৈরি করব নগদান হিসাব, দেখতে হবে এটা কোন কোন তারিখে আছে। তাহলে আমরা দেখলাম এখানে অনেকগুলো তারিখে আছে, আমি এটা লাল কালি দিয়ে উল্লেখ করে দিয়েছি। এখন এই যেই তারিখে নগদান হিসাব আছে ওই তারিখের এন্ট্রি গুলো আমাকে এখন তারিখের ক্রমানুসারে লিখতে হবে। সবার আগে যেহেতু 1 তারিখে নগদান হিসাব আছে, ফার্স্টে 1 তারিখটা তুলতে হবে। এরপরে 5 তারিখে নগদান হিসাব আছে, 5 তারিখ তুলতে হবে। এরপর 12 তারিখে নগদান হিসাব আছে, 12 তারিখ তুলতে। তার মানে বলতে চাচ্ছি যে তারিখের ক্রমানুসারে তুলতে হবে, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন তুলবো কিভাবে তুলবো, এই তোলার ক্ষেত্রে মাত্র 2টা জিনিস, ভেরি সিম্পল, 2টা জিনিস মনে রাখলে হয়। প্রথম কথা হচ্ছে আমরা দেখবো যে এই যে জানুয়ারির 1 তারিখে যে নগদান হিসাবটা আছে, তাহলে এটা 1 তারিখ আগে দিয়ে দিব, জানুয়ারির 1 তারিখ দিয়ে দিব। তাহলে প্রথমে আমরা এখানে দিয়ে দিব 2017 জানুয়ারি 1। তাহলে এখানে সবার আগে আমরা এই সালটা দিয়ে দিই, 2017 এই যে জানুয়ারি 1, সরি 2017 না 19, এটা না 19, 2019 জানুয়ারি 1 আগে দিয়ে দিলাম। এখন এখানে কয়েকটা জিনিস লেখার বিষয়, যে আমরা ব্যাখ্যার ঘরে কি লিখবো আর টাকাটা আমরা ডেবিট ঘরে লিখবো না ক্রেডিট ঘরে লিখবো, এই 2টা জিনিস মাথায় রাখলেই খতিয়ান শেষ। প্রথমে সবাই জানো ব্যাখ্যার ঘরে সবসময় লিখতে হয় আমরা যে হিসাবটা তৈরি করছি জাবেদায় তার বিপরীত কি হিসাবটা আছে। তো দেখো তো বাবা, 1 তারিখে নগদান হিসাবটা ডেবিট আছে, তাহলে নগদান হিসাবের বিপরীতে কোন হিসাব আছে? মূলধন হিসাব। তাহলে আমরা 1 তারিখে ব্যাখ্যার ঘরে লিখে দিব মূলধন হিসাব। তাহলে সবসময় আমরা ব্যাখ্যার ঘরে লিখবো যেই খতিয়ানটা তৈরি করছি জাবেদায় তার বিপরীত কোন হিসাবটা আছে, তাহলে মূলধন হিসাব। এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা কি আমরা ডেবিট ঘরে টাকাটা লিখবো নাকি ক্রেডিট ঘরে টাকাটা লিখবো। এটার নিয়ম হচ্ছে যে আমরা যে হিসাবটা তৈরি করছি নগদান হিসাব, এই হিসাবটা যদি ডেবিট ঘরে থাকে, জাবেদায় যদি ডেবিট থাকে তাহলে ডেবিট ঘরে লিখবো। একটু এক সেকেন্ড। বলছিলাম যে আমরা যে হিসাবটা তৈরি করছি নগদান হিসাব, এটা যদি জাবেদায় ডেবিট থাকে তাহলে টাকাটা হবে ডেবিট ঘরে, আর এই হিসাবটা যদি জাবেদায় ক্রেডিট থাকে তাহলে লিখবো ক্রেডিট ঘরে। তো সবাই বলো তো বাবা, জানুয়ারির 1 তারিখে নগদান হিসাবটা তো ডেবিট আছে, তাই না? জি স্যার। তাহলে টাকাটাও লিখতে হবে ডেবিট ঘরে, এর বরাবর এই যে ডেবিট ঘরে লিখে দিবা টাকাটা। আমরা ডেবিট ঘরে লিখে দিলাম। হ্যাঁ, এই যে ডেবিট ঘরে দেখো টাকাটা লিখে দিয়েছি। কয় টাকা লিখবো? নগদের বরাবর যত টাকা আছে, যে নগদের বরাবর দেখো আমার 10,000 টাকা আছে।
এরপর ব্যালেন্সটা কিভাবে করব আমি একটু পরে যাই, আমরা ব্যালেন্সটা সাথে সাথেই করব, বাট বোঝানোর সুবিধার্থে আমি এই ব্যালেন্সের কলামটা লাস্টে পূরণ করছি। হ্যাঁ, বাট পরীক্ষার সময় কিন্তু আমরা লাস্টে করবো না, সাথে সাথে করে ফেলবো। আপাতত আমি একটু লাস্টে বুঝাচ্ছি। এরপর দেখো 5 তারিখে একটা নগদান হিসাব আছে, ওখানে নগদান হিসাব আসলে ক্রেডিট, তাহলে আমরা আগে 5 তারিখ দিয়ে দিব আর বিপরীত হিসাবটা লিখবো ক্রয় হিসাব। তাহলে আমরা এখানে 5 তারিখ দিয়ে দিব এবং বিপরীত হিসাবটা লিখে দিব ক্রয় হিসাব। এই দেখো 5 তারিখ দিয়ে বিপরীত হিসাবটা লিখছি ক্রয় হিসাব। এখন তোমরা বলো তো 5 তারিখে তো নগদান হিসাবটা ক্রেডিট আছে, তাহলে টাকাটাকে আমরা ডেবিট ঘরে লিখবো না ক্রেডিট ঘরে লিখবো? ক্রেডিটে। এই যে ক্রয় হিসাব লিখে টাকাটা আমরা ক্রেডিট ঘরে লিখে দিব, ক্রেডিট ঘরে লিখে দিব এই যে 5,000 টাকা। একটু ক্লিয়ার তো না? যে মেয়েটা বলছিল এখন কি একটু ক্লিয়ার বাবা? জি স্যার। এই একই সিস্টেমে এখন প্রত্যেকটা লেনদেন আমরা তুলবো। দেখো এরপরে 5 তারিখের পর আছে 12 তারিখ, এখানে নগদান হিসাবটা আছে ক্রেডিট, বিপরীত হিসাব হচ্ছে আসবাবপত্র হিসাব। তাহলে আমরা এখানে 12 তারিখ দিয়ে বিপরীত হিসাবটা লিখে দেই আগে আসবাবপত্র হিসাব। এই দেখো 12 তারিখ দিয়ে আসবাবপত্র হিসাব। যেহেতু নগদান হিসাবটা ক্রেডিট আছে, তাহলে টাকাটা কোন ঘরে বসবে? ডেবিট ঘরে বসবে না ক্রেডিট ঘরে বসবে? ক্রেডিট ঘরে। এই যে ক্রেডিট ঘরে দেখো বসাই দিচ্ছি আমরা। এরপর 12 তারিখের পরে দেখো আছে 19 তারিখ, 19 তারিখে নগদান হিসাবটা আছে ডেবিট, তাহলে বিপরীত কি হিসাব আছে? বিক্রয় হিসাব। বিক্রয় আর টাকা হচ্ছে 3,500, তাহলে আমরা 19 তারিখ দিয়ে বিপরীত হিসাবটা লিখে দিব বিক্রয় হিসাব। এই দেখো আমরা লিখে দিচ্ছি বিক্রয় হিসাব। যেহেতু নগদান হিসাবটা ডেবিট আছে এই জন্য টাকাটা লিখতে হবে ডেবিট ঘরে। এই দেখো আমি ডেবিট ঘরে লিখে দিয়েছি। 19 তারিখের পরে আসো 28 তারিখ, এখানে নগদান হিসাবটা ডেবিট আছে, তাহলে বিপরীত কি হিসাব আছে? প্রাপ্য হিসাব। তাহলে 28 তারিখ দিয়ে লেখো প্রাপ্য হিসাব। এই যে 28 তারিখ দিয়ে আমরা লিখে দিচ্ছি প্রাপ্য হিসাব, হাইফেন নিহাল লিখতে পারো। এখন এখানে নগদান হিসাবটা যেহেতু ডেবিট আছে, টাকাটা ডেবিট ঘরে লিখতে হবে 1200 টাকা। এই যে এর বরাবর দেখো আমরা ডেবিট ঘরে লিখে দিব 1200 টাকা। কেমন? এরপর লাস্ট তারিখ দেখো নগদান হিসাবটা ক্রেডিট আছে, তাহলে বিপরীত হিসাব হচ্ছে প্রদেয় হিসাব হাসান। আমরা এখানে লিখে দিব শেষ তারিখ দিয়ে প্রদেয় হিসাব হাসান। এই যে প্রদেয় হিসাব হাসান। এখানে যেহেতু নগদান হিসাবটা ক্রেডিট আছে, তাহলে আমরা টাকাটা ক্রেডিট করে লিখবো 3,000 টাকা। এই দেখো আমরা ক্রেডিট করে লিখে দিয়েছি 3,000 টাকা। তো আগে বলে এটুক স্থানান্তর নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, প্রবলেম নেই। আচ্ছা, এখন আমরা ব্যালেন্স করব। আমি ব্যালেন্সটা আবার বলছি পরীক্ষার হলে কিন্তু আমরা ব্যালেন্সটা সাথে সাথে করব, বাট আমি ইচ্ছা করি এখন ব্যালেন্সটা একটু শেষে করলাম, বাট পরীক্ষার হলে সাথে সাথেই করবো। ব্যালেন্সটা করার নিয়ম হচ্ছে যে তুমি দেখো যে প্রথম যে লেনদেনটা 10,000, এর আগে কি কোনো টাকা আছে ব্যালেন্সের ঘরে? না স্যার। যদি আগে ব্যালেন্স নাই মানে তাহলে আগে ব্যালেন্স শূন্য আছে, শূন্য। আগে কোনো ব্যালেন্স নাই মানে কি? আগে ব্যালেন্স শূন্য আছে। যদি কখনো শূন্য ব্যালেন্স থাকে, শূন্য ব্যালেন্স, তাহলে নিয়ম হচ্ছে প্রথম যে টাকাটা এই টাকাটা যদি এখানে ডেবিট ঘরে হয় তাহলে ব্যালেন্সেরও ডেবিট ঘরে হবে। যদি এই টাকাটা ক্রেডিট ঘরে থাকে তাহলে ব্যালেন্সেরও ক্রেডিট ঘরে থাকবে। তাহলে যদি ব্যালেন্সটা শূন্য থাকে, তার মানে আগে যদি কোনো টাকা না থাকে, তাহলে প্রথম টাকাটা ডেবিট ঘরে থাকলে ব্যালেন্সেরও ডেবিট ঘরে হবে, প্রথম টাকাটা ক্রেডিট ঘরে থাকলে ব্যালেন্সেরও ক্রেডিট ঘরে থাকবে। তাহলে যেহেতু এই টাকাটা ডেবিট ঘরে আছে, তাহলে আমরা ব্যালেন্সেরও ডেবিট ঘরে লিখে দিব। আমরা ব্যালেন্সের ডেবিট ঘরে লিখে দিব এই যে 10,000 টাকা। এটা ক্লিয়ার বাবা? জি স্যার। আচ্ছা, এরপর আমরা কি করব? এই 10,000 টাকার সাথে পরের যে 5,000 টাকা, এই যে এই টাকাটা, এই দুইটা টাকা আমরা পরস্পর যোগ বিয়োগ করব। এই যোগ বিয়োগ করার নিয়ম হচ্ছে যে আগের টাকাটা যদি থাকে ডেবিট ঘরে আর পরের যদি থাকে ডেবিট ঘরে, মানে দুইটা যদি একই ঘরে থাকে তাহলে যোগ হবে, আর যদি দুইটা দুই ঘরে থাকে তাহলে বিয়োগ হবে। তো বলো তো বাবা, আগের 10,000 টাকা আছে ডেবিট ঘরে আর পরের 5,000 টাকা আছে ক্রেডিট ঘরে, তাহলে দুইটা তো দুই দিকে আছে, তাহলে কি যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। তাহলে 10,000 থেকে যদি আমরা 5,000 বাদ দিই তাহলে কয় হাজার থাকে? 5,000। তাহলে বুঝতে হবে আমার ব্যালেন্স আছে 5,000। এখন প্রশ্ন হচ্ছে 5,000 টাকাটা আমরা কি এই ডেবিট ঘরে লিখবো না ক্রেডিট ঘরে লিখবো? এক্ষেত্রে দেখবা জাস্ট কোন টাকাটা বড় ছিল। বলো তো বাবা, এখানে 10,000 হচ্ছে ডেবিট ঘরে আর 5,000 হচ্ছে ক্রেডিট ঘরে, এই দুইটার মধ্যে বড় টাকা কোনটা? 10,000। 10,000টা যেহেতু বড়, তাহলে বড় টাকাটা যেই ঘরে ছিল ব্যালেন্সের টাকাটাও সেই ঘরে বসবে। যেহেতু বড় টাকাটা ডেবিট ঘরে ছিল, তাহলে আমরা এই ব্যালেন্স যে 5,000 টাকা এটা আমরা ক্রেডিট ডেবিট করে বসাই দিব। সেটা ক্লিয়ার তো নাকি?
জি কথা স্যার। বলতে হবে। আচ্ছা, এখন আমরা এই যে 5,000 টাকা যেটা বের হলো এর সাথে এখন আবার এই 3,000 যেটা এই 300 টাকা এই দুটো আবার যোগ বিয়োগ করবো। একই নিয়মে করো, বলো এই 5,000 আছে ডেবিট ঘরে আর এই 300 আছে ক্রেডিট ঘরে, বলো তো যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। বিয়োগ হলে হবে 4,700 টাকা। এখন বলো ক্রেডিট বড় না ডেবিট বড়? ডেবিট বড়। তাহলে ব্যালেন্সটা ডেবিট ঘরে রয়ে যাবে। তাহলে ব্যালেন্সটা দেখো ডেবিট ঘরে 4,700 টাকা লিখে দিয়েছে। এখন এই 4,700 সাথে আবার এই যে 3,500 এই দুইটা আবার যোগ বিয়োগ করবা। বলো এই 4,700 আছে ডেবিট ঘরে, এই 3,500 টাকা যেটা এটাও আছে ডেবিট ঘরে, তাহলে দুইটাই ডেবিট ঘরে, তাহলে কি যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। যোগ হইলে কত হয় দেখো তো? 7,000 8,200 টাকা। যেহেতু দুইটাই ডেবিট ঘরে তাহলে আমাদের ব্যালেন্সটাও ডেবিট ঘরে রয়ে যাবে। তাহলে ডেবিট ঘরে আমরা লিখে দিব এই দেখো 8,200 টাকা। ঠিক আছে, এখন এই 8,200 সাথে আবার এই 1,200 যোগ বিয়োগ করবো। একই সিস্টেম, যেহেতু এই 8,200 টাকা ডেবিট ঘরে এই 1,200 টাকাও ডেবিট ঘরে, তাহলে কি আবার যোগ হবে। যোগ হয়ে কত হবে? 9,400 টাকা। যেহেতু দুইটাই ডেবিট ঘরে তাহলে ব্যালেন্সটাও ডেবিট ঘরে রয়ে যাবে। ডেবিট ঘরে লিখে দাও এই যে 9,400 টাকা। এখন এই 9,400 টাকার সাথে এখন এই 3,000 টাকা আবার যোগ বিয়োগ করবো। যেহেতু 9,400 টাকা আছে ডেবিট ঘরে আর 3,000 আছে ক্রেডিট ঘরে, তাহলে বোঝা যাচ্ছে বিয়োগ হবে। বিয়োগ হলে হবে 6,400 টাকা। এবং এটা যেহেতু ডেবিট ঘরের টাকাটা বড় তাহলে বোঝা যাচ্ছে ব্যালেন্সটা আমাদের ডেবিট ঘরে রয়ে যাবে। এই যে ডেবিট ঘরে রয়ে যাবে 6,400 টাকা। শেষ। যে মেয়েটা একটু প্রবলেম ছিল আমরা বাবা বুঝতে পারছি কিনা, এখন বাকি সবাই বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের খতিয়ান এই সিস্টেমে আমরা খতিয়ানটা করে ফেলবো সবাই। হ্যাঁ, এই সিস্টেমে আমরা খতিয়ানটা করে ফেলবো সবাই। স্যার নগদান হিসাবে যদি কোনো প্রারম্ভিক ব্যালেন্স থাকতো তাহলে সেটা ডেবিট ঘরে হইতো না? হ্যাঁ হ্যাঁ, নগদ সম্পদ তো অবশ্যই একটা ভালো কথা বলছো। আমরা সময় পাইলে দেখি করাবো, আমাদের বোধহয় সৃজনশীল অঙ্কে আছে, একটু তারা দেখে আসে কিনা। অনেক সময় না প্রশ্নের শুরুতে ব্যালেন্স দেয়া থাকে, অনেক সময় প্রশ্নের শুরুতে ব্যালেন্স দেয়া থাকে। এই ব্যালেন্স দেয়া থাকলে শুরুতে এটাকে ব্যালেন্স নামে লিখতে হয়। আর এই হ্যাঁ ব্যালেন্স দিয়ে লিখতে হয়। আর এই ব্যালেন্সটা আমরা কোন দিকে লিখবো? এই ক্ষেত্রে দেখবো এটা সম্পদ না দায়। সম্পদ হলে লিখবো ডেবিট দিকে আর দায় হলে লিখবো আমরা ক্রেডিটে। আমরা দেখবো না এরকম একটা খতিয়ানের অনেক সময় ব্যালেন্স থাকে। যদি ব্যালেন্স থাকে তাহলে ব্যালেন্সটা দিয়ে অঙ্ক শুরু করতে হয়। আমি একটু বলেই দিই যেহেতু পেলাম। ধরো এরকম যদি থাকে কখনো যে প্রশ্নের শুরুতেই একদম প্রশ্নের শুরুতেই বললো যে এটা একটা পুরাতন ব্যবসা, ধরো এই 1 তারিখে বললো যে এই কোম্পানির বছরের শুরুতে নগদের ব্যালেন্স ছিল 20,000 টাকা, আসবাবপত্রের ব্যালেন্স ছিল 10,000 টাকা আর মূলধনের ব্যালেন্স ছিল 30,000 টাকা। এরকম যদি শুরুতে ব্যালেন্স দেয়া থাকে ব্যালেন্স, তখন কিন্তু তুমি এটার ব্যালেন্সের কিন্তু কোনো জাবেদা হয় না, তোমরা জানো কিনা? জি স্যার, হয় না। ব্যালেন্সের জাবেদা হবে না। তাহলে আমরা জাবেদা তো এগুলা সব জাবেদা হবে। তাহলে ওই প্রথম যে লেনদেনটা থাকলো তোর এরকম লেখা আছে 2019 সালের, দেখেন 2019 সালের 1 জানুয়ারি তারিখে ধরো বললো কোম্পানির নগদ উদ্বৃত্ত, ধরো নগদ উদ্বৃত্ত 20,000 টাকা, তারপরে আসবাবপত্রের উদ্বৃত্ত বললো 10,000 টাকা। তুমি একটা ভালো জিনিস মনে করছো, এটা অনেক সময় থাকে 10,000 টাকা এবং হিসাবে উদ্বৃত্ত 30,000 টাকা ছিল। হ্যাঁ, এরকম একটা এন্ট্রি আসবে। তখন এই এন্ট্রিটা সাধারণত তখন থাকবে না। আচ্ছা এখন বলো তো বাবা, আমরা যেহেতু উদ্বৃত্ত দেয়া ছিল জানুয়ারির 1 তারিখে, এখন তোমরাই বলো তো এইগুলা এই উদ্বৃত্তের কি কখনো ব্যালেন্স হয়? উদ্বৃত্তের না স্যার, কোনো জাবেদা হয় না। উদ্বৃত্তের কোনো জাবেদা হয় না, কিন্তু তোমরা জানো, মনে রাখো উদ্বৃত্তের কখনো জাবেদা হয় না। তাহলে আমি এটা কি করবো? এটা স্যার খতিয়ানে ব্যবহার করব। হ্যাঁ এটার মতো এটা আমরা খতিয়ানে ব্যবহার করবো। এটা কখনো জাবেদা হবে না, মনে রাখবো এটা কখনোই জাবেদা হবে না। এটা শুধু আমরা খতিয়ানে ব্যবহার করবো। কিভাবে ব্যবহার করবো আমি দেখাই দিচ্ছি। ধরো এরকম একটা এন্ট্রি আছে, এটা কি আসছে
ধর এরকম একটা শুরুতে একটা ব্যালেন্স দেওয়া আছে, তাহলে এটা কিন্তু কোনো জাবেদা হবে না। এখন যদি বলে প্রয়োজনীয় জাবেদা দাও, তোমার কিন্তু তখন জাবেদা শুরু করতে হবে 5 তারিখ থেকে। এই শুরুর যে ব্যালেন্স আছে এটা কিন্তু কখনো জাবেদা হবে না, এটা কিন্তু কোনো জাবেদা দিবা না। মনে রাখবো ব্যালেন্সের বা খতিয়ানের কখনো ব্যালেন্সের কখনো জাবেদা হয় না, তখন আমার জাবেদাটা শুরু হবে 5 তারিখ থেকে। এখন আমি যখন নগদান হিসাব তৈরি করবো, তাহলে নগদান যে শুরুতে 20,000 টাকার একটা ব্যালেন্স আছে, এটা আমি কিভাবে লিখবো? এখানে টাকাটা একটু চেঞ্জ করে দিই, তাহলে খতিয়ানটা আমার বোঝাতে সুবিধা হবে। এখানে 10,000 টাকা দিই আর এটা 5,000 টাকা দিই, এখানে 15,000 টাকা দিই। এখন যদি এরকম উদ্বৃত্ত দেয়া থাকে, বলতো সবাই বলে এটা কি জাবেদা হবে? এটা না না স্যার। স্যার। এটা সরাসরি খতিয়ানে এটা জাবেদা হবে না, 5 তারিখ থেকে জাবেদা হবে। আর জাবেদা হয় সবসময় লেনদেনের, ব্যালেন্সের কখনো জাবেদা হয় না। এখন আমি যখন অঙ্কটা করবো নগদান হিসাব, তখন শুরুতে 1 তারিখে যে ব্যালেন্স আছে এটা কিভাবে লিখবো? এটা আমরা সরাসরি লিখে দিব শুধু ব্যালেন্স, জিডি লেখার দরকার নেই, শুধু ব্যালেন্স। আর ব্যালেন্স কখনো মনে রাখবে প্রথম 2 ঘরে হয় না, ব্যালেন্স সরাসরি ব্যালেন্সের ঘরে হয়। এই ব্যালেন্স কখনোই প্রথম 2 ঘরে হবে না, এই ব্যালেন্সের ঘরে হবে। এখন ব্যালেন্সের ও কোশ্চেন করছে স্যার ডেবিট ঘরে হবে না ক্রেডিট ঘরে হবে? এক্ষেত্রে সহজ নিয়ম হচ্ছে শুরুতে যে ব্যালেন্স গুলা দেওয়া থাকবে তুমি নিশ্চিত থাকো এই ব্যালেন্স গুলা হয় সম্পদ হবে, নাহলে দায় হবে, নাহলে মালিকানা সত্ত্ব হবে। আমরা তো সবাই জানি সম্পদ গুলা হয় ডেবিট ব্যালেন্স, দায় আর মালিকানা সত্ত্ব তো মেনলি একটা মূলধন, এগুলো হয় ক্রেডিট ব্যালেন্স। সবাই বলো তো নগদের ব্যালেন্সটা যেহেতু সম্পদ, তাহলে এটা কি ডেবিট ব্যালেন্স হবে না? জি স্যার। জি স্যার। আসবাবপত্র যেহেতু সম্পদ, এটাও ডেবিট ব্যালেন্স হবে না? জি স্যার। মূলধন হিসাব যেহেতু মালিকানা সত্ত্ব, তাহলে কি এটা ক্রেডিট ব্যালেন্স হবে না? জি স্যার। জি স্যার। তখন আমরা যখন নগদান হিসাব করবো, আমরা এই শুরুতে ব্যালেন্স লিখে ডাইরেক্ট এই ব্যালেন্সের ডেবিট করে লিখে দিবি টাকাটা। তাহলে ব্যালেন্স কত স্যার আছে? অনেক সময় না ওই এই নগদান হিসাব যেটা ওটার ব্যালেন্স জমাতিরিক্ত থাকে, তো স্যার সেই ক্ষেত্রে নগদের থাকে না বাবা, ব্যাংকের থাকে, ব্যাংকের। ব্যাংকে থাকবে। আচ্ছা, তখন স্যার ক্রেডিট দিব তাই না? যেহেতু এটা দায়, ব্যাংক জমাতিরিক্ত তো একটা দায়, তাহলে এটা আমরা তখন ব্যালেন্স লিখে ক্রেডিট করে লিখে দিবি। তোমরা কি সবাই বুঝতে আচ্ছা পারছো বাবা? ব্যালেন্সটা তাহলে আমরা প্রথম 2 ঘরে লিখবো না, ডাইরেক্ট ব্যালেন্সের ঘরে লিখবো। ব্যালেন্সের কোন ঘরে লিখবো? সম্পদ গুলো লিখবো ডেবিট দিকে, দায় আর মূলধনটা লিখবো ক্রেডিট। ক্রেডিট। ক্রেডিট দিকে। এই অঙ্কে আমরা নগদান হিসাব করে ফেলো। এখন যদি আমরা আসবাবপত্র হিসাব করতাম, একই সিস্টেম। বলতো আসবাবপত্র যখন করতাম, তাহলে শুরুতে আমরা কি লিখতাম বলতো? ব্যালেন্স। তো আমরা যেখানে শুরুতে আমরা এখানে লিখে দিতাম জানুয়ারি 1, যেখানে লিখে দিতাম জানুয়ারি 1, যেখানে লিখে দিতাম জানুয়ারি 1, এখানে লিখে দিতাম ব্যালেন্স। এই যে ব্যালেন্স। সবাই বলতো এই ব্যালেন্সটা আমরা কোন ঘরে লিখতাম? ব্যালেন্সের ঘরে লিখতাম। বলতো আসবাবপত্র যেহেতু একটা সম্পদ, তাহলে ব্যালেন্সের কোন ঘরে লিখতাম? ডেবিট করে। ডেবিট। এই যে ডেবিট ঘরে 5,000 দিয়ে স্টার্ট করতাম। এরপর যদি আবার 12 তারিখে আবার একটা আসবাবপত্র থাকতো, তাহলে আগের মতো ব্যালেন্স করতাম। এই 5,000ও ডেবিট ঘরে, এই 300 ডেবিট ঘরে। তাহলে তখন আমরা ব্যালেন্সের ডেবিট করে 5,300 লিখে দিতাম, যোগ বিয়োগ করতাম। মানে এগুলো আগের মতোই, যোগ বিয়োগ গুলা পরের যোগ বিয়োগ গুলো আগের মতোই, বাট শুরুর এন্ট্রিটা কিভাবে লিখতাম। যেন আমি যখন মূলধন হিসাব করবো তখন কিভাবে করবো? ধরো এই অঙ্কে মূলধন হিসাব আছে, ফর এক্সাম্পল এটা মূলধন হিসাব ছিল, এটা মূলধন হিসাব। বলতো 1 তারিখে তো ব্যালেন্স আছে, তাহলে এটা তো আমরা ব্যালেন্স নামে লিখতাম, এই যে ব্যালেন্স। এই 2 ঘরে টাকাটা লিখতাম না। এখন বলতো মূলধনের ব্যালেন্স আমরা ডেবিট ঘরে লিখবো না ক্রেডিট ঘরে লিখবো? ক্রেডিট করে। ক্রেডিট ঘরে। কয় টাকা লিখবে? যে মূলধনের ব্যালেন্স যত টাকা বলেছে, যে মূলধনের ব্যালেন্স আছে 15,000 টাকা, তাহলে আমরা মূলধন হিসাবের ব্যালেন্সের ক্রেডিট ঘরে লিখে দিতাম 15,000 টাকা। তাহলে শুরুতে যদি এরকম ব্যালেন্স থাকে, যেই কটা হিসাবের ব্যালেন্স থাকবে প্রত্যেকটা হিসাব এরকম ব্যালেন্স দিয়ে স্টার্ট করবা। আর এরপরে যেগুলা লেনদেন, ওগুলা জাবেদা দেখে 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 তুলে নিয়ে আসবা। কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার সাপ্লাইজ আর মনিহারি যখন আমরা প্রথমে ক্রয় করি, স্যার এটাকে কি খরচ হিসাবে ধরবো না সম্পদ হিসাবে? দুইটাই শুদ্ধ বাবা, দুইটাই শুদ্ধ। তোমরা এগুলা বোধহয় কার্যপত্র চ্যাপ্টারে শিখছিলা। সাপ্লাইজ, মনিহারি, স্টেশনারি, এগুলা রেকর্ড করার 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে সম্পদ পদ্ধতি আর একটা হচ্ছে খরচ পদ্ধতি। অনেক প্রতিষ্ঠান সম্পদ পদ্ধতি অনুসরণ করে, অনেক প্রতিষ্ঠান খরচ পদ্ধতি অনুসরণ করে। যারা সম্পদ পদ্ধতি অনুসরণ করে তারা শুরুতে এটাকে সম্পদ হিসাবে লেখে, এরা শুরুর জাবেদাটা লেখে সাপ্লাইজ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পরবর্তীতে সাপ্লাই যতটুকু ব্যবহৃত হয় মাস শেষে তার জন্য আবার একটা সমন্বয় জাবেদা দেয়, তখন জাবেদা লেখে সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, যতটুকু খরচ হয়ে গেছে। আর অন্যদিকে যে সমস্ত প্রতিষ্ঠান খরচ পদ্ধতি অনুসরণ করে
তারা শুরুতে যখন সাপ্লাইজ কিনে তখন তারা লেখে সাপ্লাইজ খরচ ডেবিট নগদান ক্রেডিট। তাহলে শুরুতে সেটাকে তারা সম্পদ হিসেবে বিবেচনা না করে তারা সেটাকে খরচ হিসেবে বিবেচনা করে। পরবর্তীতে বছরের শেষে দেখে যতটুকু সাপ্লাইজ হাতে রয়ে গেছে তার জন্য আবার একটা সমন্বয় জাবেদা লেখে সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ খরচ ক্রেডিট। তাহলে শুরুর জাবেদা তুমি যদি লেখো সাপ্লাইজ ডেবিট তাও হবে, যদি লেখো সাপ্লাইজ খরচ ডেবিট তাও হবে, কোনো সমস্যা নেই, দুইটাই শুদ্ধ। স্যার দুইটার জাবেদা দিলে কি সঠিক? দুইটার যে কোনো একটা দিলে সঠিক। আচ্ছা আচ্ছা, সাইমা প্রশ্ন করতে চাইছিল, কয়েক সেকেন্ড আছে, একটু বলো সাইমা। স্যার খতিয়ানে সাইমা, যে পাশে টাকার অঙ্ক বেশি থাকবে তখন ওই পাশেই আমরা লিখবো অ্যামাউন্টটা। রাইট রাইট রাইট, ব্যালেন্সটা সেই পাশে চলে যাবে। আচ্ছা ঠিক।